নমস্কার। আমরা মাঝে, মাঝেই কথায়, কথায় বলে থাকি যে এমন কোনো অনুভূতি নেই, এমন কোনো পরিস্থিতি নেই যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখে যাননি। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ২৫শে বৈশাখে আমি এই কবিতাটা লিখেছিলাম আমার ১৭ বছর বয়সে, কলেজ জীবনে। কবিতাটা এখন রেকর্ড করে আমি কোনো রকমেরই কাটাছেঁড়া করিনি। তার কারণ হলো আমার মনে হয়েছে ওই বয়সে যে অপরিপক্কতা, যে আবেগপ্রবণতা সেইটা থাক। সেটাই হয়তো ওই বয়সের সারল্যতাটা আরো বেশি পরিষ্কার করে ধরে আনে। তাই জন্য আমি লেখাটা যেমন ছিল তেমন রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। লেখাটা একটা অত্যন্ত সাধারণ মেয়েকে নিয়ে। তার জীবন আমার থেকে অনেক আলাদা। কিন্তু তার সাথে আমাদের মিল একটা জায়গায়। সেও তার জীবন সংগ্রামে, সুখে, দুঃখে যখনই কোনো রকমের কোনো পরিস্থিতি আসে, কঠিন পরিস্থিতি জীবনে আসে, সে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কাছে ফিরে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন তাকে চলার জন্য সাহস যোগায়। আশা করছি আপনাদের লেখাটা ভালো লাগবে। নমস্কার। আমার গায়ের রং শ্যামলা ছিল, আর সে কারণে পাড়ার লোকের দুশ্চিন্তারও কোনো অভাব ছিল না। এমন রঙে কেমন করে ভালো ঘরের বউ হবে? মায়ের চোখের কষ্ট দেখে লুকিয়েছিলাম তেতলাতে, সেই চিলে কোঠায় যেখানে তোমার সঞ্চয়তায় আমার মৃত্যু বিরাম খোঁজা। তুমি পিঠে হাত রেখেছিলে সেদিন, বলেছিলে কালো তা সে যতই কালো হোক। তুমি কেবল দেখেছিলে আমার কালো হরিণ চোখ। গান গাইতে আমার বেশ লাগতো জানো। তবু পাড়ার মোড়ের ফাংশনে যখন একটা পর্দা বেশুরো হলো, সবাই ব্যঙ্গ করেছিল খুব। ফের মুখ লুকোলাম পদ্মের পাতায়, ফুপিয়ে কেঁদে ক্ষমাও চাইলাম খুব। তুমি কিন্তু রাগ করোনি, বরং ঠাট্টা করে বলেছিলে, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। রবি ঠাকুর বাবা মায়ের স্বপ্ন ছিল ভালো ঘরে ভালো বরে আমার বিয়ে হোক, সুখী হই আমি। চৈতালি গোধূলির শেষ উষ্ণ কিরণে হাত ধরেছিলাম যার, তার বড় চাকরি ছিল না। তার গলায় তোমার গান মানাতো বড্ড। সে যতই হাসি দিয়ে দহন করত, প্রেমের তৃষা ততই বাড়ত। সে ভালো প্রেমিক ছিল, কিন্তু বাবার চোখে ভালো বর ছিল না। তাই নাকচ হলো তার প্রস্তাব। ভালো বরের সামনে যেদিন গাইতে হলো, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। আমার চোখ ভরে জল এসেছিল। কেন পাইনি বলতে পারো? তুমি কেন সেদিন চুপ ছিলে?
আমার বিয়ে হয়ে গেল। কৃষ্ণকুলি হওয়া আমার হলো না, ভালো বরের চক্ষুশূল হলাম আমি, আবার দরকারিও হয়ে উঠলাম ভীষণ। তার গোছালো ঘর গোছাতে, তাকে ভাত বেড়ে দিতে, উপোস করে তাকে যমরাজের দুয়ার থেকে ফিরিয়ে আনতে। কিন্তু তার চোখে নিদারুণ লজ্জা দেখেছি নিমন্ত্রণ বাড়িতে। কালু মেয়ের স্বামী হওয়া লজ্জার, এ কথা সে আস্তে আস্তে বুঝেছিল। যদি আর কটা দিন আগে বুঝতো, বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা এভাবে পণের জন্য অপচয় হতো না। তুমি জানো আমি কেন তাকে ভালোবেসে উঠতে পারি না? কেন বিদ্রোহ জাগে রক্ত জুড়ে, মনে হয় সেই তেতলার ছাদটাতে ফিরে যায়, তোমার কাছে ফিরে যায়। এক ঘোরের মধ্যে অনুভব করি আমার চিন্তাগুলো আমার মাথার উপর উঠে প্রলয় নাচ নাচছে। তারা উন্মাদের মতো মুক্তির আকাঙ্ক্ষায় হাত বাড়িয়ে রয়েছে। তারা চিৎকার করে সমবেত স্বরে গাইছে, জন্মমোদের ত্রাহ স্পর্শে সকল অনা সৃষ্টি, ছুটে নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। আমি সত্যি একদিন চলে এলাম, আর পারলাম না জানো। একটা শৌখিন চিনেমাটির বিদেশি কাপ ভাঙার অপরাধে আমার স্বামী আমায় পেপার ওয়েট ছুঁড়ে মারলেন। ফাটা কপাল নিয়ে এক বস্ত্রে ফিরলাম যখন, মা বললেন কপাল পুড়েছে। বাবা বললেন পাগল হয়ে গেছে এই সর্বনাশী মেয়ে। আমি মত বদলালাম না, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। তুমি ফেরিলে আমায় সান্ত্বনা দিতে, বললে যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। তোমার মতো করে কেন কেউ বোঝে না আমায়? তোমার মতো করে কেন স্নেহের স্পর্শে সব গ্লানি মুছিয়ে দেয় না কেউ? তবে তোমার জন্যই বাঁচতে ইচ্ছা করে, এই অন্ধকার রাতেও গাইতে ইচ্ছা করে, আজি বিজন ঘরে নিষেধ রাতে, আসবে যদি শূন্য হাতে। আমি তাই থেকে ভয়ে মানি, জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি।